বছর জুড়ে চলে অপেক্ষা। অপেক্ষার পালা ফুরলে আসে অমর একুশে গ্রন্থমেলা, আসে সাহিত্যপ্রেমীদের এক নতুন অভিজ্ঞতা নেবার সুবর্ণ সময়। কলমের আঁচড়ে কবি ও লেখক যা লিখেন তার আস্বাদন পেতে পাঠকদের কাটে উৎকণ্ঠার একটি মাস। দেশ, সমাজ, মানবতা, প্রেম এসব প্রতিনিয়তই দগ্ধ করে চলেছে কবি ও কথাসাহিত্যিক আবৃত্তি শিল্পী তাহেরা আফরোজকে। 2017 সাল থেকে তার বই প্রকাশ হতে শুরু করে। খুব কম সংখ্যক বই প্রকাশিত হলেও তার লেখায় ফুটে উঠেছে সমকালীন সমাজের নানা চিত্র। দ্রোহ ও প্রেম দুটোই স্পষ্ট করে প্রকাশ পেয়েছে তার কবিতা, গল্প ও উপন্যাসে। বৈশ্বিক মহামারীর সময়ও অস্থির ছিলেন তিনি। 2021 সালের বইমেলায় প্রকাশিত কাব্যগ্রন্থ মৃত্যু, ক্ষুধা ও প্রেম যেন তারই সাক্ষী। একদিকে গোটা বিশ্ব মৃত্যুর মিছিলে, অন্যদিকে নিম্ন আয়ের মানুষের কাজ বন্ধ। মানব জীবনে আঘাত হানে মৃত্যু ও ক্ষুধা। অনুভূতিশীল কবি ও কথাকার তাহেরা আফরোজকে গভীরভাবে স্পর্শ করেছে করোনার করুণ বাস্তবতা। 2021 সালে তার প্রকাশিত তৃতীয় কাব্যগ্রন্থ মৃত্যু, ক্ষুধা ও প্রেম বইটি সমসাময়িক কাব্যের দলিল হিসেবে গুরুত্বপূর্ণ। তাহেরা আফরোজের ফেসবুক টাইমলাইনে জিয়া আরেফিন আজাদ কথা বলবেন তার নতুন কাব্যগ্রন্থ ও সাম্প্রতিক অন্যান্য কাজ প্রসঙ্গে। শুভ সকাল দর্শক মন্ডলী, কথা বলছি লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক এবং যিনি আরো প্রতিদিন নতুন নতুন গুণে নিজেকে প্রকাশিত করছেন। সম্প্রতি আমরা দেখেছি সঙ্গীতকার হিসেবে তার পারফরমেন্স, আর অতি অবশ্যই পেশাজীবী হিসেবে সরকারি কর্মকর্তা এবং শিক্ষকতা পেশায় যুক্ত আছেন সেই তাহেরা আফরোজের সাথে। তাহেরা আফরোজের পরিচিতিটা আমরা জানি, তবু তার নিজের প্রথম প্রকাশিত যে কাব্যগ্রন্থ জল তরঙ্গ, সেটা থেকে আমি নিজের সম্পর্কে তিনি যেভাবে শুরু করেছেন সেইভাবে বলি। কবিতার সাথে পথ চলা অনেকদিন ধরে, দিন তারিখ আলাদা করে মনে নেই। কবে থেকে শুরু হয়েছিল হাত ধরাধরি কাব্যের সাথে, বোধ করি কবিতার গর্ভেই আমার জন্ম। কবিতা পড়া, কবিতা লেখা, আবৃত্তি করা, আবৃত্তি চর্চা, আবৃত্তি প্রযোজনা, গ্রন্থনা ও নির্দেশনা সবই যেন আমার মধ্যে মিলেমিশে একাকার। কাব্য ভাবনা ঈশ্বর প্রদত্ত। আমার উপলব্ধি হলো কবিতার লাইনগুলো ঈশ্বর আমার কাছে পাঠায়। আমি কেবল লিপিবদ্ধ করি। আমার দেশ, সমসাময়িক সমাজ, মানব প্রেম এসব আমার ভাবনাকে প্রভাবিত করে, অস্থির হয়ে উঠি। আমার সে অস্থিরতা প্রকাশ পেয়েছে আমার কবিতায়। মানবিক প্রেম চিরন্তন। আমার প্রেমানুভূতিও প্রকাশ পেয়েছে আমার কবিতায়। একজন ধ্রুপদী কবির যে অনুভূতি, এর মধ্যে আমি বলবো যে প্রকাশ হয়েছে তাহেরা আফরোজের। তাহেরার দরজায় আমরা এসেছি সকালবেলা, করা নাচ্ছি। তাহেরা কেমন আছেন? ভালো শুভ আছি, সকাল। শুভ সকাল। খুব ভালো লাগছে সকালবেলা আপনি লাইভে এসে এই ফেসবুকে। আপনার অনেকগুলো পরিচয় তো আমরা আছি, সেই নিয়ে কথা বলতে গেলে অনেকগুলো অনুষ্ঠান লাগবে। আজকে আমরা লেখক কবি আহ, লেখক ও কবি তাহেরা আফরোজের যে পরিচয়গুলো আমরা জানি যে 6টি গ্রন্থ প্রকাশ হয়েছে। জলতরঙ্গ প্রথম যেটা প্রকাশ হলো, তারপর আহ, এই শহরের আহ, এই শহরের রূপকথা, তারপরে আসলো ঘুন পোকা বোধ হয়, তারপরে তাই না, ঘুন পোকা, তারপরে রোজ গার্ডেন। গত বছরে প্রকাশ পেল সুরের আগুন। সুরের আগুন। আর আহ, এবছরে এবছরে প্রকাশ পেল মৃত্যু, ক্ষুধা ও মৃত্যু, ক্ষুধা ও প্রেম। এটা এর আগের গুলো আপনার কাব্যগ্রন্থ যেমন ছিল জল তরঙ্গ, তারপরে ছোট গল্প ছিল ঘুন পোকা, আর সুরের আগুন ছিল উপন্যাস, রোজ রোজ গার্ডেন ছিল উপন্যাস। এইটাতে আপনার দুটো জিনিসই এসেছে, মূলত কাব্যগ্রন্থ। আহ, মৃত্যু, ক্ষুধা ও প্রেম এই গ্রন্থটা সম্পর্কে একটু বলবেন না? আমি
তো পড়েছি যে আচ্ছা, সমসাময়িক বিষয় বা এই সংক্রমণের এই সময়ে অস্থিরতা প্রকাশ পেয়েছে। আপনি একটু বলুন মানে এটা লেখার। 2020 সালে যে মার্চ থেকে যে আমাদের দেশে যেটা শুরু হয়েছিল, সে গোটা বিশ্বে তো আরো আগেই শুরু হয়েছিল, চীনে, যুক্তরাষ্ট্রে বা অন্যান্য দেশে। কিন্তু আমাদের দেশে যখন আঘাত আনে যে করোনা, তখন আমরা আসলে এই আহ, রোগটা সম্পর্কে তো আমরা জানতাম না। সবাই লকডাউন দিয়ে দিল, সবাই আমরা বাসায়, সবাই সবকিছু দরজা জানালা বন্ধ করে বাসার ভিতরে ঢুকে গেলাম। অনেকটা মনে হলো যে আদিম যুগে যেমন মানুষ গুহার মধ্যে ঢুকে যায়, মনে হচ্ছে যে আমরা এই মডার্ন যুগে গুহার মধ্যে ঢুকে গেলাম। সেই গুহার মধ্যে থেকে আমরা সবকিছু কাজ করছি, কিন্তু আমাদের একটা দরজা খোলা আছে, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এই এই যে এটা আমার কাছে মনে হতো কি, যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা গুহা থেকে একটু ছিদ্র থেকে যেমন একটা আলো আসে, আমি মাঝে মাঝে ফিল করতাম যে এটা যেন সেরকম একটা আলো পড়ছে আমাদের মধ্যে। তো সেই সময়ে নিউজগুলো দেখতাম, সবচেয়ে বেশি খারাপ লাগতো যে মানুষের যে একদিকে তো মৃত্যু তো আছেই করোনার কারণে, আবার যে ক্ষুধা, নিম্ন আয়ের মানুষগুলোর কাজ বন্ধ হয়ে যায়। এটা আমি খুব দেখছিলাম। শুধু নিম্ন আয়ের কি, ইনফর্মাল সেক্টরে যে যারা কাজ করতো, তাদের আসলে আয় রোজগার বন্ধ হয়ে যায়। শিল্পীদের বিষয়টা আমি খুব ফিল করেছি, যে শিল্পীরা কনসার্ট করে, কনসার্টের মাধ্যমে তাদের যে আয়, বা মেকআপ ম্যান যারা শুটিং এর সময় মেকআপ, তারা তো খুব সচ্ছল থাকে না। তো তাদের যে ইনকামটা বন্ধ হয়ে যায়, বা পুরো সিস্টেমের সাথে যারা যুক্ত, যে সাউন্ড সিস্টেম যারা কন্ট্রোল করে, আমি তো আসলে সবসময় মঞ্চে কাজ করি বলে এদেরকে দেখি, যে সাউন্ড সিস্টেম যারা কন্ট্রোল করে তাদের। তিনি গল্প গ্রন্থ লিখেছেন ঘুম পোকা, উপন্যাস লিখেছেন সুরের আগুন, এবং এই এই ঘুম পোকা গল্পের মধ্যে বা সুরের আগুনের মধ্যে তার একটা নাগরিক জীবনযাপনের বিষয়গুলো, অনুষঙ্গগুলো সেখানে এসেছে। আর কবিতায় তার সৌন্দর্য ভাবনা যতটুকু এসেছে, আমার আমি লক্ষ্য করেছি যে তার কবিতায় সমসাময়িক বিষয় বা তার দ্রোহ, তার ক্ষোভ, এই বিষয়গুলো এবং রাজনৈতিক অনেক ইস্যু যেটা গল্পতেও আমরা দেখেছি, তবে কবিতায় তার চেয়ে অনেক বেশি করে দেখেছি আমরা। তার প্রথম যে গ্রন্থ জল তরঙ্গ, সেইটা যদি লক্ষ্য করি, এর শিরোনামগুলোতেই কিন্তু জাগো বাংলাদেশ, রুখো জঙ্গিবাদ, একেবারেই সরাসরি রাজনৈতিক একটি ইয়ে। পরে আসছে অনাগত প্রজন্মের প্রতি, ঠিকানাগুলো সহজেই চেনা যায়। সাদা বোর্ডে কালো অক্ষরে চিনতে ভুল হয় না কালো। কসাই দালালরা পান ধরে এনে জমা করে আড়তে। মহাজন তাকে শব্দের মালায় সাজিয়ে জবাই করার সিল দেন। অমিত সাথে তৃপ্তি ভেঁকুর তুলেন মহাজন। এটা কবি আল মাহমুদকে উৎসর্গ করেছেন। আরেকটা কবিতা আমরা দেখছি অনাগত প্রজন্মের প্রতি। 2012 সালের শেষের দিকে রাজনৈতিক অস্থিরতার একটা প্রেক্ষাপটে সাভারে পোশাক কারখানার ধসে সারি সারি মৃত্যু যখন আসলো, এর প্রেক্ষিতে অনাগত প্রজন্মের প্রতি যে শিশু ভূমিষ্ঠ হবে কাল, তাকে আমি কোন বাংলাদেশের কথা বলবো, কোন ইতিহাস শোনাবো আগামী শিশুকে? 71 দেখে নিন, দেখেছি 21 শতকের হায়ানাদের বাতি জ্বালে। 71 আর চোখের পর্দায় এ সময় সারি সারি লাশের ছবি, সুগন্ধের বোতলে পচা লাশের দুর্গন্ধ, আতরের শিশিতে মুসলমানের রক্ত। আমি কোন সুগন্ধি দিয়ে গোসল করাবো শিশুকে, কোন আতরে চুম্বন খাবো বলো? এই এই যে সময়ে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া আমরা তাহেরের মধ্যে দেখতে পেয়েছি। তার একটি কবিতা যে চাষ, এটাকে মনে হতে পারে যে গ্রামীণ পটভূমিতে লেখা, এবং এই চাষে আমরা দেখতে পাচ্ছি যে লোকারণ্যে নির্বাসিত আমি বহুকাল, বিনিদ্র রজনী ওটা চড়ে আবারও বুনি ধান, ফসলের মাঠ পোড়া গন্ধ এখনো শুকাই, চারপাশে টানা মেলে দেওয়া শুকনি চোখ, আধারের চরে নেই কলির প্রলে, রৌদ্রের ফাটা জমিনে মজবুত হাতে দিব চাষ, ফসলের ক্ষেতে আমি সোনা ফোনা বলবা, আতঙ্কিত কিষানের বুক, ফসলের মাঠে বজ্র যদি ফাটে, বুক পেতে রাখি ফসলের জমিনে, বুকের জমিন চৌচির হোক, তবুও সবুজ ফসলে ভরুক পরিবিহীন চরের জমি, অকারণ্যে গন্ধ শুকনাতে
আঁধারে জেগে ওঠা পুলিবিহীন চরে দেই চাষ, পুলিবিহীন চৈত্রের পাতা জমিনে সোনার ফসল। তো এইটাতে কিছুটা আমাদের গ্রামীণ জীবনের, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তিনি ভীষণভাবে একজন নাগরিক। এ ব্যাপারে তাহেরা আপনি কি বলবেন? যে আপনার লেখা কবিতায় এই আমাদের গ্রামীণ জীবনের না, বা পল্লী জীবনের পাওয়া সেরকম যায় না আসলে। যিনি নাগরিক লেখেন, বৈশিষ্ট্য। লেখার সময় হয় কি যে যিনি লেখেন তাকে আসলে তিনি যে পরিবেশে বেড়ে ওঠেন সেই পরিবেশটাই আসলে তার ভিতরে খুব প্রভাব ফেলে। আমার জন্মই হচ্ছে ঢাকাতে। আমি ঢাকায় জন্ম নিয়েছি, তো আমার সেজন্য আমি এই নগরটাই, আমি গ্রামে আসলে খুব কম গিয়েছি। গ্রামকে অনেক ফিল করলেও গ্রামে সেভাবে আমি থাকার সুযোগ হয়নি বা বেড়ানোর সুযোগ হয়নি। তো আহ, ঢাকায় বেড়ে ওঠা বলেই হয়তো আমার লেখাতে এই নগরের যে একটা যে ছাপ, সেই নগরের ছাপটা আসলে পাওয়া যাচ্ছে। আমরা তাহেরার কাছ থেকে শুনবো যে যেটা বলছিলাম যে তার কবিতায়, তার গল্পে নাগরিক জীবনের প্রতিচ্ছবি বারবার ফুটে উঠেছে। তার সর্বশেষ যে কাব্যগ্রন্থ বলবো, এর মধ্যে গদ্য খানিকটা অংশ রয়েছে। আসলে নগরে বেড়ে উঠেছি আমি, আমার জন্মই আসলে শহরে। তো সে কারণেই আমার লেখাতে আসলে নগরের প্রভাবটাই বেশি। বা আমি আমার শহরটাকেই দেখেছি সবসময়। সেই শহরের সমস্যাগুলোই আমাকে বেশি প্রভাবিত করে। আমার লেখায় সেটা উঠে আসে। গ্রামে সেভাবে কখনো যাওয়া হয়নি। প্রতিদিনের আহ, উদ্বেগ। তো গ্রামটাকে আমি অনেক ফিল করি। সবসময় মনে হয় যে গ্রামে যাব, গ্রামে যাব। গ্রামের যে সবুজ মাঠ, সেই মাঠে হাঁটবো বা নদীতে ভেসে বেড়াবো, এগুলো আসলে আমি ফিল করি। একটা মানে অতৃপ্তি আছে যে আমি আসলে গ্রামের যে সান্নিধ্যটা পাইনি, গ্রামের পরিবেশটা পাইনি। সেই অতৃপ্তিটা আমার মধ্যে আসলে আছে। যে তাহারা প্রজের গল্প এবং কবিতায় নাগরিক জীবনের অনুষঙ্গগুলো বারবার এসেছে। আরেকটা জিনিস এসেছে যে তিনি সবসময় সমসাময়িক বিষয়ের উপর তার প্রতিক্রিয়াগুলো বা তার অনুভূতিগুলো প্রকাশ করে থাকেন এই গল্প এবং কবিতায়। আমরা সুরের আগুন যে উপন্যাসটা, সেই উপন্যাসটাতে দেখেছি 2017 সালে আহ, হাইকোর্টের সামনে যে ভাস্কর্য, এই ভাস্কর্য সমিতির ভাস্কর্যটি যখন অপসারণ করা হয়, তখন সংস্কৃতি কর্মীরা যে প্রতিবাদ করেছিলেন, সেই প্রতিবাদের প্রেক্ষাপটে ওই গল্পের যে মূল চরিত্র অঞ্জলি এবং জ্যোতি, যে ঘটনাগুলো সেটা আবর্তিত হচ্ছে এই ভাস্কর্য অপসারণের প্রক্রিয়াটা চলছিল, তারই বিরুদ্ধে একটা প্রতিবাদের জায়গা থেকে। তারপরে এখন আমরা এই মৃত্যু ক্ষুধা ও প্রেমের মধ্যে দেখছি প্রথম কবিতাটা কারফিউ, এই শহরের কান্না। প্রতিটাই একটা শব্দ উচ্চারিত হবে, কারফিউ, রাজার মুখে শব্দটা ধ্বনিত হবে, প্রতীক্ষার সময় দিন শেষে যাক। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে সংক্রমণের সময়ে প্রতিদিন কিন্তু আমাদের পরিস্থিতিগুলো পরিবর্তিত হচ্ছে। সেই হিসেবে তার কবিতায় যেভাবে প্রকাশিত হয়েছে, এখন যদি আমরা একটু পেছন ফিরে তাকাই তাহলে দেখবো যে অবস্থার বৃহত্তর পরিবর্তন না হলেও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো পরিবর্তন সেগুলো এসেছে। তাহলে আপনার কবিতায় আমি কতগুলো বিষয়ের বারবার পুনরাবৃত্তি আমরা দেখেছি, যে যে ক্ষুধার বিষয়টা, তারপরে আত্মার বিষয়টা, জি। প্রাণ আছে কিনা মানুষের মধ্যে, এই এক মানে কবিদের মধ্যে এই বিষয়গুলো থাকে, এই চিন্তার মধ্যে। আপনি একটু বলবেন যে এই বারবার এটা এসেছে। আসলে যে বিষয়টা আসলে এটা আমি একটা কবিতা লিখেছিলাম, জল তরঙ্গে হয়তো সেটা আছে আত্মা সমানি। মানে আমার কাছে মনে হয় কি যে মানুষের আসলে দুটো সত্তা আসলে। একটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে আত্মা। দেহটা হচ্ছে বাইরের কাঠামো, আর আত্মাটাই আসলে আসলে মানুষের যে সত্যিকারের যে সত্তাটা, এটা আসলে আমার মনে হয়। তো মনে হয় যে মানুষের যে ভেতরের যে মানুষটা আছে, সে মানুষটা সবসময় সজীব থাকতে পারে না। সজীব থাকতে পারে না, তার পারিপার্শ্বিক অবস্থার কারণে সে মানুষটা সজীব থাকতে পারে না। এই বিষয়টা আমি ফিল করি। অনেক সময় এরকম হয় যে আমরা আসলে ভালো থাকতে পারছি না। তখন মনে হয় যে
পরিস্থিতির সাথে মানিয়ে নিচ্ছি বা পরিস্থিতির সাথে আমি আমার জীবনটা যাপন করছি, তখন মনে হয় যে আমি অ্যাকচুয়ালি আমি আমার হয়তো দেহটা আছে, দেহ কাঠামোটা আছে, কিন্তু আমি আসলে মরে গেছি। মানে এরকম একটা ফিল হয় আমার, বা আমি ওই মানুষকে জায়গা থেকে দেখি। আবার হ্যাঁ, জি। আবার আগের প্রসঙ্গে আসবো। ওই যে নাগরিক বিষয়টা সম্পর্কে বলবেন, পল্লী জীবনের বিষয়টা আমার কাছে খুব একটা আপনার রেজোনেট করেনি। এই বিষয়টা আপনার বলবেন যে আপনি কিভাবে বেড়ে উঠেছেন বা আপনার দেখা পর্যবেক্ষণগুলো বলবেন। আসলে আমি আমার জন্মই আসলে ঢাকায়। মানে আব্বা ঢাকাতে চাকরি করেন। তো সেই জন্ম ঢাকায়, বেড়ে ওঠা ঢাকায়, আ পড়াশোনা মানে সমস্ত মানে পুরো জীবনটাই আমার মানে ঢাকায়। আমি মাঝে, মাঝে ফিল করি যে যখন ঈদের সময় মানুষ যখন খুব একসাথে দাদা বাড়ি যায়, নানা বাড়ি যায়, আমার খুব ইচ্ছে করে যে এরকম যদি ঈদের সময় যেতে পারতাম, বা আমার যদি এরকম একটা জায়গা থাকতো। তো এই বিষয়টাই। তো সে কারণে আমি আসলে গ্রামটাকে ওভাবে পাইনি, বা গ্রামের পরিবেশে ওভাবে আমি থাকার সুযোগ পাইনি। তাই আমি যে জায়গায় বেড়ে উঠেছি, লেখকদের হয় কি যে যারা লেখে, তারা তো আসলে তাদের যে পারিপার্শ্বিক যে সমাজটা থাকে, পারিপার্শ্বিক যে বিষয়গুলো থাকে, যে ক্রাইসিস গুলো থাকে, সেগুলোই আসলে তার লেখা তাকে প্রভাবিত করে, এবং সেই বিষয়টাই আসলে তার লেখার মধ্যে ফুটে ওঠে। তো এই কারণে আসলে আমি নগরে বেড়ে উঠেছি। আমার জন্ম ঢাকাতে, বড় হয়েছি ঢাকাতে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মানে পুরো জীবনটাই আসলে ঢাকাতে। এই ঢাকার পথ-ঘাট এগুলো আমার এত বেশি চেনা। এই ক্রাইসিস গুলো আমাকে অনেক বেশি প্রভাবিত করে। তো সেজন্য এটা আমার লেখাতে সম্পর্কে আসলে আমি ঢাকাটাই উঠে আসছে। জি, আরেকটি জিজ্ঞাসা আপনার করব জি, যে আপনার তো অনেকগুলো পরিচয় নিয়ে আপনি কাজ করছেন, সংস্কৃতি কর্মী হিসেবে মুক্তধারা সংগঠনের সাথে আপনি যুক্ত আছেন, আর জড়িত আছি। জি, পেশায় যেটা আপনি আছেন আপনার শিক্ষকতায়। শিক্ষক। জি, তো তো সেইখানে আপনার একটি বৈশিষ্ট্য আমরা দেখেছি, বৈপরীত্য ঠিক বলবো না, তবুও আমি যেভাবে উপস্থাপন করতে চাই যে এটা মানুষ প্রাথমিক একটা দৃষ্টিতে একজন মানুষ সম্পর্কে ইয়ে করে। যেমন আপনার লেখার মধ্যে পেয়েছি যে আপনি শিক্ষার্থী যখন ছিলেন তখন খুব ছোটবেলা থেকেই আপনি ওই সূচিকর্ম সেলাইয়ের কাজ, এটা একটা, এবং এর থেকে আপনার একটা ইন্ডিপেন্ডেন্স ছিল। আরেকটা আমি দেখলাম যে কোনো একটা রচনায় যে আপনি রান্নার রেসিপি ইয়ে করেছেন। আম, জি। একই সাথে আপনি যে সংস্কৃতি কর্মী হিসেবে বা একজন সাধারণ নারী হিসেবে আপনার মধ্যে যে বা পোশাক আহ, আহ, পছন্দ বা ডিজাইন বা ইত্যাদির একটা আগ্রহ রয়েছে। আবার জি। যখন আপনি লেখায় লিখছেন তখন আপনার দারুণভাবে রাজনৈতিক বক্তব্য আসছে, প্রতিবাদী বক্তব্য আসছে, যেটাকে আমরা একটা দেখে অভ্যস্ত যে আহ, এই জগৎটা যেন পুরুষদেরই ঘোরাফেরা, এখানে নারীদের জন্য আমরা একটা সেকশন করে দিচ্ছি। আপনাকে যদি কখনো কেউ শিল্পী হিসেবে বা কবি হিসেবে বা লেখক হিসেবে বা এই ওইভাবে দেখেন যে আপনি একজন নারী, তো সেখানে আপনার আহ, মানে মনোভাবটা কিভাবে প্রকাশিত হয় যে আসলে যেটা বলছেন যে এই যে সেলাই জানা, রান্না করা, আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন, আমি শিক্ষকতা করি, আমি একজন শিল্পী, আমি একজন লেখক, কিন্তু সবচাইতে আসলে কিন্তু আমি আমি যখন ঘরে থাকি, আমি কিন্তু একজন মা, আমি একজন নারী। নারী পুরুষের যে বিষয়টা আসলে আমাদের সমাজে বলা হয় যে আহ, আহ, সমতা, আসলে সমতা ওভাবে আমি আসলে বলতে চাই না। মনে হয় যে নারী পুরুষ একজন আরেকজনের আসলে দুজনকে দুজন দুজনের আসলে মানে সম্পূরক আসলে, দুজন দুজনের উপরই নির্ভরশীল, এবং সমাজটা আসলে এভাবেই চলে আসছে। কিন্তু আমাদের সমাজে দেখি যে যে পুরুষতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গিটা, সেটা খুব বেশি আসলে আমাদেরকে কি বলবো মানে ভোগায় এক ধরনের। মানে আমরা একটা স্ট্রাগলের মধ্যে পড়ে যাই এই পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে। সেটা ফ্যামিলিতে, বাইরে যেখানেই যাই। এই যে রিসেন্টলি একটা হলো, নিউজ হলো তো এর মধ্যে কি একটা মেয়ে বাসা থেকে, কিশোরী একটা মেয়ে বাসা থেকে রাগ করে বের হয়েছে। চিটাগাঙ্গে বোধহয়, না কোথায় আমি জায়গাটা মনে পড়ছে না। বাসা থেকে সে রাগ করে বের হয়েছে। বের হয়ে সে কিন্তু, যেহেতু সে মানে কিশোরী, সে এখনো বাইরের এখনো তার বয়সটা অল্প, সে জানে না। কিন্তু সে রাগ করে বাসা থেকে রাত্রবেলা বের হয়ে সে কিন্তু নিরাপদ থাকতে পারেনি।
সে রেপ হয়েছে, সে মায়ের সাথে রাগ করে বের হয়েছে, কিন্তু বাইরে যাওয়া মাত্রই কিন্তু সে নিরাপদে থাকতে পারেনি, সে রেপ হয়েছে। এই যে একটা মেয়ের যে বিষয়টা, এই নিরাপত্তাটা কিন্তু আমার সমাজ আমাকে দিতে পারছে না। তো তখনই আসলে আমরা কথা বলি, বা তখনই সেই কথাগুলো আসলে আমাদের লেখাতে চলে আসে। বা আমি আমি যখন শিক্ষক, বা আমি শিক্ষকতা করেছি সব গার্লস কলেজে, আসলে আমার পোস্টিং গুলো এরকমই হয়েছে। প্রথম পোস্টিং ছিল কুমুদিনী কলেজে, গার্লস কলেজ। তারপরে বদরুন্নেসা কলেজে, সেটাও বদরুন্নেসা। গার্লস কলেজ। হ্যাঁ, তারপরে এখন আছি হোম ইকোনমিক্স কলেজে, এটাও গার্লস কলেজ। তো মেয়েদের বিষয়গুলো আমি আসলে খুব ফিল করি, যে ওদের যে একটা, মেয়েরা হয়তো মানিয়ে নিচ্ছে, পরিস্থিতির সাথে মানিয়ে নিচ্ছে, কিন্তু ভেতরে যে তার যে একটা দহন, সে মানিয়ে নিচ্ছে কিন্তু তার ভেতরে কিন্তু প্রতিনিয়ত একটা দহন হচ্ছে। আমি এই কাজটা করতে পারছি না, আমার এই কাজটা করতে ইচ্ছা করছে। যেমন আমার আমার ইচ্ছে করছে, যেমন আমি একটা লেখা লিখবো, আমার একটা জায়গা ভিজিট করতে ইচ্ছে করছে, যে আমি খুব রাত্রবেলা আমি ওই জায়গাটা ভিজিট করে আসবো। আসলে লিখতে হলে, লেখাটাকে বাস্তব করতে হলে তো জায়গাগুলো ভিজিট করতে হয় বা সেই স্থানে যেতে হয়। তখন আমি ফিল করি না, আমি তো আসলে মেয়ে, আমি তো আসলে যেতে পারবো না, আমি তো ওই জায়গায় যেতে হ্যাঁ, পারবো আমি না, বা আপনার হ্যাঁ, এই বিষয়টা তো আপনার, আছেই আসলে। এই সেটা সেটা আমি লক্ষ্য করেছি ঘুম পোকা গল্পের মধ্যে, এই হ্যাঁ, চরিত্রগুলোর মধ্যে দিয়ে আসলে কথা বলছে, এবং সুরের আগুনেও আমরা ওই জিনিসটা পুনরাবৃত্তি দেখেছি। আমরা আসছে, জি। সর্বশেষ গ্রন্থ নিয়ে কথা বলবো। এখানে আপনি কবিতা লিখেছেন, আর আরেকটা গদ্য যে অংশটা, একটা চিঠি বিনিময়, সেখানে না, না, কৃষ্ণেন্দু ওটা এবং ওটা দীপাকে। না, চিঠিটা আসলে আমার তো এই গ্রন্থেতে চিঠিটা প্রকাশ পায়নি। একটু বোধহয় আপনি ভুল করছেন। ওটা আসলে হ্যাঁ, পান্ডুলিপি যখন ফাইনাল হচ্ছিল, তখন আসলে ওটা আসলে যায়নি। পরে পরে চারটা কাব্যগুচ্ছ গিয়েছে, মৃত্যু ক্ষুধা ও প্রেমে চারটা কাব্যগুচ্ছ গিয়েছে। চারটা কাব্যগুচ্ছের মধ্যে প্রথম যেটা হচ্ছে মৃত্যু ও ক্ষুধা, তারপরে হচ্ছে আচ্ছা, আমরা পোস্টমর্টেম। আমরা জি, আমরা একটু টুইস্টে যাই। আপনার পোস্টমর্টেম কবিতা অনেকগুলো, পোস্টমর্টেম শিরোনামে হ্যাঁ, আমার মনে হয় 15টা। 15টা 15টা হ্যাঁ, পোস্টমর্টেম, হ্যাঁ। 15টা পোস্টমর্টেম লিখেছেন। এইটা এইটাতে আপনার খুব আপনার মধ্যে কি কোনো, অবশ্যই কাজ করছিল, অস্থিরতা কাজ করছিল। হ্যাঁ, অস্থিরতাই কাজ করছে। আহ, পোস্টমর্টেম বিষয়টা কি? এটা এই পোস্টমর্টেম শিরোনামে এই কবিতাগুলো আত্মমূল্যায়নের সময়। আছে। হ্যাঁ, যে পোস্টমর্টেম, পোস্টমর্টেমটা কি? আমরা ওই যে একটা লাশ কেটে ছিঁড়ে তার যে পোস্টমর্টেমটা হয়। তো আমার আমার মনে হয়েছে যে যে পোস্টমর্টেমটা হচ্ছে যে আমার দৃষ্টিতে আমি আসলে সমাজের ঘটনাগুলোকে পোস্টমর্টেম করেছি আমার কবিতার লাশ কাটা ঘরে। এরকম একটা ফিলিংস আরকি। আমার কবিতার লাশ কাটা ঘরে পোস্টমর্টেম। সেটা হ্যাঁ, সমাজের বিভিন্ন হ্যাঁ, বিষয়গুলো আপনি আসলে আমার যেরকম নামটা পোস্টমর্টেমে চলে দিয়েছেন আসছে। যে হ্যাঁ, মৃত্যু ক্ষুধা ও, হ্যাঁ, হ্যাঁ, মৃত্যু ক্ষুধা ও প্রেম। মৃত্যু, ক্ষুধা ও মৃত্যু প্রেম। এবং হ্যাঁ, ক্ষুধার বিষয়গুলো খুবই প্রকটভাবে এসেছে। হ্যাঁ, ওই জি। এক মুঠো ক্ষুধা নিয়ে আহারের যেটা বৃত্তে, এক মুঠো। হ্যাঁ, এক মুঠো আহারের হ্যাঁ, বৃত্তে, হ্যাঁ, এক মুঠো হ্যাঁ, হ্যাঁ, আহারের এইটা বৃত্তে, জি। এটা এটা একটু শুনতে পারি কি? শুনলে হ্যাঁ, ভালো লাগবে। নিশ্চয়ই। এই কবিতাটা সম্পর্কে একটু বলে নিই, যে এক মুঠো আহারের বৃত্তেটা যখন আসলে আমি লিখি, তখন সেটা এপ্রিল মাস ছিল। তো এপ্রিল মাসে যে আমাদের যে পহেলা বৈশাখ থাকে, যে পহেলা বৈশাখে এই যে বৈশাখের সাথে কিন্তু একটা মানে অনেকগুলো সেক্টর থাকে, তাদের আয়টা কিন্তু তখন বন্ধ হয়ে যায়। মার্কেটটা বন্ধ হয়ে গিয়েছিল, শিল্পীদের কনসার্ট বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি যে যে কি বলবো, ফেরি করে যে বিক্রি করে যে হকার, সেও যে একটা বিক্রি করে তার ছেলে মেয়েকে যে কিছু কিনে দিবে, সেটাও তখন বন্ধ হয়ে গিয়েছিল, যে সেটাও তার যে ছেলে মেয়েকেও সে কিছু এর কিনে দিতে মধ্যে পারে। আমি একটা এই কথা বলার ফিলিংটা লোভ আসলে, সম্বরণ করতে পারছি না। ওর মধ্যে জি। বৈশাখে একটা কবিতায় বোধহয় আপনি বলছেন যে বৈশাখের শুভেচ্ছা আপনি জানাবেন না। ও হ্যাঁ, 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 গত এটা বছর এটা এটা আমি এটা আসলে এটা আমি লিখেছিলাম। আমি যেটা লক্ষ্য করেছি যে আপনার ওই যে ক্ষোভ বা দ্রোহটা বারবার চলে আসে আপনার কবিতার মধ্যে, বেশ খুব প্রবল ভাবে চলে আসে। আপনি চলে আসে, জি। আবৃত্তিতে আসেন। হ্যাঁ, আচ্ছা, আমি এটা শোনাই। এক মুঠো আহারের বৃত্তে। আমাদের এটা সেই সময় আসলে আমরা পড়ে গিয়েছিলাম এরকম একটা পরিস্থিতিতে, গোটা সমাজ। কবিতাটা পড়ছি। এক মুঠো আহারের বৃত্তে হাহাকার এখন, এক মুঠো আহারের জন্য হাহাকার এখন। 1 টাকায় আহার, এক মুঠো ভাত, আধ পেটা অথবা
পেটে একটু ছিটে ফোঁটা। তিন বেলা আহারের ইচ্ছে ওদের বিলাসিতা হবে এখন এ সময়ে, এমন অনাহারি বাতাসে। কিছুদিন আগেও কিটো ডায়েটে ছিলেন। শরীরের বাড়তি ফ্যাট কমিয়ে নিজেকে আকর্ষণীয় করে তুলতে কি দুর্দান্ত সব খুঁজে। এখন লাইনে দাঁড়িয়ে বৃত্তে ত্রাণের বিপণী বিতানে দাতারা সেলফি তুলে আত্মতুষ্টির ঢেকুর তোলেন। কত অজস্র ভঙ্গিতে ফটো সেশন। বৃত্তে আটকে আছে ওরা। বৃত্তের বাইরে মালিকের অবাধ বিচরণ সুখী। আহারের বস্তা হাতে দিয়ে মাস্ক ঢাকা মুখে সেলফি, নিঃশ্বাসের ড্রপলেটের ব্যারিকেড, দূষিত ড্রপলেট। পোশাক শ্রমিকের মেশিনের গতি থেমে গেছে। যেখানে নামেন 20 টাকা 20 টাকা, নীরব এখন। জ্যামের রাস্তায় বাসে টেম্পুতে যে সুখী সংসার পরিবহনে, তার ছন্দ গেছে থেমে। গতকালই বেরিয়েছিলাম মহানগরীর কেন্দ্রে। লোকশূন্য ঢাকা মহানগরীর রাস্তায় বৃত্তে বসা ভিক্ষুক, শিশু সন্তান কোলে অপেক্ষায় বসা আহারের ট্রাকের। 3 সারিতে অপেক্ষায় থাকে, একটু খাবারের অপেক্ষা। রাস্তার দুপাশে 2 সারি, আর মাঝের আইল্যান্ডে একটি। ক্ষুধার ভাইরাস তাড়িত করে ওদের। মরণঘাতী ভাইরাস হাতের মুঠোয় নিয়ে ঘুমায়। পতিতালয়েও খদ্দের নেই। ওদের কথা তো কেউ বলতে আসে না। অচ্ছুত ওরা সমাজে। অচ্ছুত কি আহারেও তাই? 1 টাকার আহার, এক মুঠো ভাত, আধ পেটা, অথবা পেটে একটু ছিটে ফোঁটা। মসজিদের মিনার থেকে আজানের মিহি সুর ভেসে আসে। আজানের ধ্বনিতে জামাতের আহ্বান নেই, ইমামের পাতে দরগার সিন্নি নেই, শবে বরাতের হালুয়া নেই, বাড়ি বাড়ি থেকে পাঠানো আহারের থালা নেই। বৃত্তে দাঁড়িয়ে আছে সবাই। বৃত্তে দাঁড়িয়ে আছে লাইনে। মোল্লা পুরুত সবাই। এক বেলা আহার, এক মুঠো গরম ভাতের হাহাকার, আধ পেটা কিংবা পেটে একটু ছিটে ফোঁটা। বৈশাখী কনসার্ট নেই, শিল্পীর মহড়া নেই, মঞ্চনাটকের দর্শক নেই, জমায়েত নিষিদ্ধ, ভক্ত দর্শকের অটোগ্রাফের লাইন নেই। লাইনে দাঁড়িয়ে আছে শিল্পী অদৃশ্য বৃত্তে। গায়ক গায়িকা, নায়ক নায়িকা, রং চঙে চেহারায় সব রং ফ্যাকাশে, বিবর্ণ সাদা কালো। চোখ বুজে শোকে শুধু গরম ভাতের ঘ্রাণ। আহ আহ, এক মুঠো ভাত, এক বেলা আহার। শ্রমিক, মজুর, ভিক্ষুক, পতিতা, ড্রাইভার, বুয়া, কুলি, রিকশাওয়ালা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মোল্লা পুরুত, বৃত্তে আটকে গেছে সবাই। বৃত্তে দাঁড়িয়ে গেছে। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, আমার কৃষক। কপাট লাগিয়ে লাঙল জড়িয়ে আছে বুকে। সোনা ফলানো হাতে শস্যের ঘ্রাণ নেই। ভাইরাসের সংক্রমণে শঙ্কিত হাত। সাবানের খাড়ে বা ফেনার খুঁড়ে মুছে গেছে উজ্জ্বল গাঢ় ভাগ্যরেখার দাগ। ভাগ্য বিড়ম্বনা, সামাজিক দূরত্ব বৃত্ত। এক মুঠো আহারের বৃত্ত, এক মুঠো ভাত, আধ পেটা কিংবা পেটে একটু ছিটে ফোঁটা। এক মুঠো আহারের বৃত্তে, এক মুঠো গরম ধোয়া ওঠা ভাত। চমৎকার, চমৎকার। আপনার কবিতার একটা বিষয় আমি চোখে পড়লো, যেটা আমি বলবো যে আপনার কবিতায় যেটা এসেছে যে সমসাময়িক বিষয়গুলো, বিশ্বজিৎ নিয়ে, জঙ্গিবাদ নিয়ে, জি শ্রমিকদের ভাস্কর্য অপসারণ নিয়ে, সুন্দরবন জি নিয়ে আপনি লিখেছেন। আবার ছোট ছোট ঘটনার মধ্যে যে যেটা, সেইটা আমাকে আমার বেশি চোখে পড়েছে। যেমন এখানে আমি দেখলাম যে পতিতাদের বিষয়টা, যে আহারের আমরা ক্ষুধা পরিস্থিতি খুব বোধহয় উন্নতি হয়নি, মাঝখানে একটা অবস্থা এসেছিল। আবার আমরা জি একটা যে ক্রাইসিসের দিকে বোধহয় যাচ্ছি। এখানে সমাজের সব পেশার লোকজনের কথা আসছে। আসছে। যারা এই পেশায় রয়েছেন তাদের ছিন্নমূল, আহ, যাদেরকে আমরা সমাজে হয়তো পতিতা বলছি, তাদের বিষয়টা
ওইভাবে তো আসে না, সংবাদ মাধ্যমেও আসে না, বা তারা আসলে কি অবস্থায় আছেন সেটা আসে না। আপনার সুরের আগুন গ্রন্থেও বিক্ষিপ্ত ভাবে এটা একটা এসেছে যে পতিতদের এসেছিল, সাথে হ্যাঁ হ্যাঁ শুনছি। দুর্ব্যবহার করছে। তো এই এই সংবেদনশীলতাটা আপনার মধ্যে আমি দেখেছি। এটা ধন্যবাদ জানাই। যদিও এটা নিয়ে একটুখানি পত্রিকাগুলো আমি একটু বলি। পতিতাদের বিষয়টা কি যে আমাদের সমাজে কিন্তু পতিতা পেশাটা আছে আছে আবার সমাজের লোক কিন্তু এটাকে কি মানে তাদের প্রয়োজনও হচ্ছে সমাজে, আবার তাদেরকে তারা ইগনোরও করছে, মানে তাদেরকে তারা রেসপেক্টও করছে না। আমার কথা হচ্ছে যে এই যে একটা ডুয়েট ক্যারেক্টার, আমি মানুষের এই ডুয়েট ক্যারেক্টারটা সহ্য করতে পারি না। যেমন আমার কাছে মনে হয় যে খুব স্ট্রেট হতে হবে। আমি যদি মনে করি যে তাদেরকে আমি ইগনোর করছি বা তাদেরকে সম্মান করবো না, তাহলে কি করতে হবে যে এদেরকে একদম টোটালি একদম মানে কি বলবো যে এই পেশাটাকে একেবারে অফ করে দিতে হবে। কিন্তু সমাজ কিন্তু তা করছে না। একদিকে সমাজের মানুষ তাদেরকে বাজে বলছে তাদের পেশাটাকে, আবার কিন্তু সমাজে কিন্তু তাদের দরকার হচ্ছে। এই যে ডুয়েল একটা যে ক্যারেক্টার মানুষের, এই জিনিসটা আসলে আমি একেবারেই আমার অপছন্দের একটা বিষয়। আমি যখন লেখি বা কথা বলি, আমার ভিতর এবং বাহির সবসময় এক থাকে। মানুষের থাকে না যে আমি ভিতরে একটা কিছু ফিল করছি, লিখছি এক, করছি এক, আচরণ এক। আমার কিন্তু আসলে তা নাই। আমার ইন আউট এভরিথিং সেম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তবে আমরা আমরা তো এই 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 শব্দটা ব্যবহার করি না। এটা আপনি মানে যেভাবে ব্যবহার করেছেন, নিশ্চয়ই এর মধ্যে জি। আপনার অশ্রদ্ধা প্রকাশ পায়নি। আপনি শব্দটাকে আহ, সেভাবেই ইয়ে করেছেন। আরেকটা বিষয় বলবো যে আপনার কবিতার মধ্যে আমি লক্ষ্য করলাম যে এই যে বারবার মৃত্যু, পুনর্জন্ম, মৃত আত্মাকে যদি কেউ ছুঁয়ে দেয় একবার, মৃত আত্মাকে যদি কেউ ছুঁয়ে দেয় দুইবার, দুইবার মৃত আত্মাকে যদি কেউ ছুঁয়ে দেয় হচ্ছে যে তিনবার, তবে তিনবার পুনর্জন্ম পুনর্জন্ম হতে পারে, হতে পারে এক, অথবা পুনরায় অথবা মৃত্যু। পুনরায় মৃত্যু। জবানবন্দি, পরের কবিতাটা আমার মৃত্যু সংবাদ ফলাও করে ছাপা হয়নি কোথাও। জবানবন্দিতে লিখেছিলাম, সব দেবদারুর পাতায় সে কি, শব্দগুলো সব কর্পূরের মতো উড়ে যাচ্ছে কেন, এখন আমার মৃত্যুর সাক্ষী দেবে কারা। আমি যেটা বলবো যে মৃত্যুর কথাটা বারবার এসেছে, তবে এখানে জীবনের আকাঙ্ক্ষাটা বেশি প্রকাশ পেয়েছে। আপনি অবশ্যই একজন জীবনবাদী মানুষ, তো এটা বলবেন যে এই এটা কি এই সংক্রমণের আহ, নিশ্চয়ই একটা প্রভাব রয়েছে, বা এই 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 নাম বা এই চিন্তাগুলো বারবার আসার জন্য আপনি একটু আপনার না অনুভূতিটা বলুন। মানে আপনি যে কবিতাটা পড়েছেন ওটা তো আসলে বোধহয় জল তরঙ্গ পড়েছেন, তখন আরো আগে ও হ্যাঁ, 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 জল তরঙ্গ। আমি একটু জল একটার তরঙ্গ সাথে পড়েছেন। আরেকটা মিলিয়ে ফেললাম, তাহলে পারে এটা আচ্ছা, এটা সংক্রমণ জনিত নয়। আহ, এটা আমরা আর অনুষ্ঠানটা শেষের দিকে আসবো। এই আপনার সর্বশেষ যে গ্রন্থ মৃত্যু ক্ষুধা ও প্রেম থেকে আমরা আরেকটা কবিতা আপনার শুনবো। মজুর প্রেম, কোনটা পড়বেন? আমি বিদায় সম্ভাষণ নামে একটা কবিতা, শিরোনামে একটা কবিতা আছে, হ্যাঁ, হ্যাঁ, বিদায় সম্ভাষণ। হ্যাঁ, 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 আসলে এটা শেষ যেটা করোনার কবিতাটা। সময় হ্যাঁ, হয়েছিল কি যে আমরা আমরা অনেক গুণী মানুষকে আসলে হারিয়েছি। আমরা যেমন আহ, আহ, মানে এটা যে মৃত্যুটা যেমন আমরা মেনে নিয়েছি, আমরা প্রতিদিন এখনো তো হচ্ছে আসলে। 2020 সালে যে পরিস্থিতি ছিল, আসলে 2021-এ তো আরো বেশি করুন আসলে না আমাদের এখনকার সময়টা, মৃত্যু অনেক বেশি। তো প্রথম দিকে মৃত্যুটাকে যেভাবে মানে গণা হতো, তারপরে দেখা গেল যে এটা একটা মানে সংখ্যা। তারপরে হলো কি যে গুণীজনরা এক এক করে চলে যাচ্ছেন, যারা মানে বয়োজ্যেষ্ঠ, কিন্তু তারা আমাদের আসলে সমাজে আমরা তাদেরকে নিয়ে গর্ব করি, তাদের যে আদর্শগুলো আমরা অনুসরণ করি, তারাও চলে যাচ্ছেন। তো এই বিষয়টা আসলে আমাকে খুব কষ্ট দিচ্ছিল যে সমাজে তো আসলে গুণীজনরা তো আমাদেরকে বিভিন্ন পথ দেখায় বা ক্রাইসিস মোমেন্টে তারা পুরো একটা জেনারেশন। বিভিন্ন পরামর্শ দেন। হ্যাঁ, তো সেইভাবে যখন চলে যাচ্ছিল মানে চলে যাচ্ছিলেন, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। সেই ফিলিংস থেকে লেখা বিদায় সম্ভাষণ। ডিসেম্বরে লিখেছি আমি এই কবিতাটা, 2020 সালে। সেটা শোনাচ্ছি। তালিকা দীর্ঘ হচ্ছে। যারা তালিকাভুক্ত হয়েছিলেন মার্চ এপ্রিলে, তাদেরকে বিদায় জানিয়েছি আমরা। প্রথম দিকে সংবাদ হয়েছেন সবাই।
সাধারণ এবং প্রথিতযশা। এরপর যারা হলেন তালিকাভুক্ত, তারা হলেন একটি সংখ্যা। আমরা সংখ্যা গুনেছি প্রতিদিন, অথবা গুনতে ভুলে গেছি। একবার অবহেলিত মনে জেনেছি সংখ্যার মোট দৈনিক হিসাব। বিদায় সম্ভাষণ তালিকায় গাদাগাদি ভিড়। কে কার নাম মনে রাখে, তবু বিদায় জানাতে হয়েছে। ভারাক্রান্ত মনে বিদায় জানিয়েছি। হে বিদায়ী শ্রদ্ধাজন, আপনারা দেশকে সমৃদ্ধ করেছেন নিজেকে উজাড় করে, আপনার চিন্তায় এবং দর্শনে। জীবনের অসময়ে বিদায় সম্ভাষণে তালিকাভুক্ত হয়েছেন। বিদায় জানিয়েছি আমরা অশ্রুসিক্ত বদনে। মোহময়ী অন্তর্জালে নিজস্ব সাইনবোর্ডে লিখেছি আপনার জন্য শোকগাথা বারবার। ছবিগুলো মনে করে রেখেছি টাইম লাইনে। বিদায় জানিয়েছি আমরা অশ্রুসিক্ত নয়নে। হে বিদায়ী শ্রদ্ধাজন, বৈশ্বিক মহামারীতে বিদায় সম্ভাষণ। শুভ বিদায়। সত্যি একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অবস্থার কোনো পরিবর্তন হয়নি, সম্প্রতি আরো খারাপ অবস্থায় যাচ্ছে। একটা জেনারেশনকে আমরা হারিয়েছি। সব বয়সী মানুষই চলে যাচ্ছেন। এই এই ক্ষতি, আর্থিক ক্ষতিগুলো হয়তো আমরা কাটিয়ে উঠতে পারবো, কিন্তু এই ক্ষতি অবশ্যই কাটিয়ে এই সময়ের মধ্যে নিজেকে উজ্জীবিত রাখা। আপনারা যে কাজটা করেছেন, যেটা হচ্ছে মেঘদূত প্ল্যাটফর্মে, এই কাজগুলো সুনাম কুড়িয়েছে। এতে হচ্ছে মূল উদ্যোক্তা আপনি ছিলেন। এবং আরেকটা বিষয় দেখেছি যে খুব দ্রুত প্রযুক্তির সাথে আপনি অনেক একটা নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন। যদিও আজকের অনুষ্ঠানে আমরা পারলাম না, তবে এই বিষয়টা একটু বলবেন খুব সংক্ষেপে, আমরা শেষ করে ফেলি। আসলে যখন যেই কাজটা করি সেই কাজটা মানে পারফেকশন আনার আর কি চেষ্টা করি যে কতটা সম্ভব। মানে আমার কি করতে হবে, কি শিখতে হবে। যখন আমি 2020 সালে যখন আমরা এরকম একটা সামাজিক সবকিছু ভার্চুয়াল একটা প্ল্যাটফর্মে চলে এসেছি, আমরা সবকিছুই ভার্চুয়াল, আমাদের অনুষ্ঠানগুলো হয়ে গেল ভার্চুয়াল। তো তখন আমি প্রথম ভার্চুয়াল অনুষ্ঠান করার পরে তারপর আমি নিজে আমার যে যারা ছিলেন পরিচিত শিল্পী তাদেরকে নিয়ে আমি ভার্চুয়াল একটা অনুষ্ঠান শুরু করি। তারপর পরপর 2টা করি। তারপর মনে হলো যে আসলে আমি পার্সোনাল প্ল্যাটফর্ম থেকে, মানে আমার টাইমলাইন থেকে আমি অনুষ্ঠান করছি, এটা আসলে খুব ভালো হচ্ছে না বিষয়টা। তখন আমার মনে হলো যে না, আমি আসলে তাহলে কি করি, একটা পেজ খুলি। আমি যে ভাবনাগুলো ভাবছি, যেভাবে অনুষ্ঠানটা করতে চাচ্ছি সেটা সেইগুলো সেখান থেকে করি। এরপরই আমি আসলে পেজটা খুললাম, মেঘদূত নামে ফেসবুক পেজটা খুললাম। সেখানে কয়েকটি অনুষ্ঠান পরপর করতে থাকলাম। তারপরে আরো অনেক একটা, গুণী হ্যাঁ, ব্যক্তি সন্নিবেশ। আছেন, হ্যাঁ। আরো অনেকে আমাদের সাথে পরে আমি যে আমার কলিগ চৌধুরী রাশিদুল নবী, পরে তার সাথে কথা বলে আমরা একটা মেঘদূত গ্রুপ খুললাম, আমরা একটা টিম করলাম। এই টিমে আমরা 10-12 জন মিলে আসলে মেঘদূতটা চালাচ্ছি। আমরা খুব বেশি অনুষ্ঠান করি না, কিন্তু আমাদের আসলে একটা লক্ষ্য আছে মেঘদূত নিয়ে। লক্ষ্যটা কি, যে আহ, এই যে 1 টাকায় আহার যে ফাউন্ডেশনটা আছে না, মেঘদূত প্ল্যাটফর্ম আমরা সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আসলে সাংস্কৃতিক চর্চাটা ছড়িয়ে দেব। যেমন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এটা অনেক বেশি সহজ হয়। শিশুদেরকে, তারপর যারা শৌখিন শিল্পী আছে তাদেরকে, আবার সেলিব্রিটি যারা আছে তাদেরকেও কিন্তু আমরা নিয়ে আসছি, মানে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি লেখায়, গানে, কবিতায়। এতে হবে কি, মানুষের যে বাজে চিন্তাটা কমবে। মানে আমার কাছে মনে হয় যে সংস্কৃতির চর্চাটাই আসলে মানুষকে সভ্য করে। তো এই এই জায়গা থেকে আসলে আমরা কাজ করছি। আমাদের এটাই আসলে টার্গেট, যে একসময় আমাদের প্ল্যাটফর্মটা অনেক বড় হবে এবং এই যে সংস্কৃতির যে চর্চা, এই চর্চাটা আমরা ছড়িয়ে দিই। আগে যেমন দেয়ালিকা বের হতো, দেয়ালিকায় লিখতো, লেখাকে একটা উদ্বুদ্ধ করা, সেই প্ল্যাটফর্ম গুলা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু আর দেয়ালিকা না, দেয়ালিকাটা এখন চলে আসছে আসলে ফেসবুকের দেয়ালে। ফেসবুকের দেয়ালটাই আসলে আমাদের এখন দেয়ালিকা। ওই তো সেই জন্য প্ল্যাটফর্মে আমরা আমি ওই প্ল্যাটফর্মে প্রথমবারের মতো শুনলাম জি, যে আপনার আগে কবিতা ছিল। আমি শিরোনামটা মনে করতে পারছি না, তো কাল নাগিনী, যেহেতু লাইনটা আমার ও মনে গেছে আচ্ছা, আছে। আচ্ছা, এই আচ্ছা। সঙ্গে এটা কি হঠাৎ করেই চিন্তা, না আগে থেকে আপনার আসলে এই গুহার ভিতরে প্রেম শিরোনামে আমার একটা কবিতা কে কবিতা আছে। করেছেন? ওতে উর্মি, হ্যাঁ। উর্মি গানটা রেকর্ড করেছে, আর হচ্ছে সুর করে দিয়েছিল আরো 2-3 বছর আগে
খায়রুল ওয়াসি, ফোক শিল্পী, চ্যানেল আইতে ও মাধ্যমেও আসে, সেও শিল্পী। খায়রুল ওয়াসি সুর করা, সেটা পরে আমি উর্মিকে দিয়েছি রেকর্ড করার জন্য, যে গানটা যদি কখনো ওর সুযোগ হয় ও যেন গানটা রেকর্ড করে। উর্মি রেকর্ড করেছে, এখনো মিউজিক ভিডিওটা আসলে করোনার কারণে আমরা করতে পারিনি। আশা আছে যে ঈদুল আজহা উপলক্ষে উর্মি বলেছিল যে ম্যাডাম ঈদুল আজহাতে আমরা গানটা ছাড়বো, গানটা মিউজিক শুনেছি ভিডিওটা। আমি, খুব চমৎকার হয়েছে। এখন শুনতে পারলে ভালো লাগতো। আমরা অনুষ্ঠানে অনেক বেশি সময় নিয়ে নিয়েছি। এখন জি, আমরা বিদায় নিব। আমরা সাত সকাল আর সেই ডাকঘর নেই এখন। আমরা জি, বিদায় নেব। দর্শক মন্ডলী, কথা বললাম লেখক, কবি, বাচিক শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সঙ্গীতকার এবং সামাজিক অ্যাক্টিভিস্ট। অনেকগুলো পরিচয়ের তার কোনো শেষ নেই। আমরা মজা করে বলতে পারি তাহেরা আফরোজ, দ্বিতীয়টি নেই খোঁজ। দেখা হবে আরো একদিন সকালে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। জি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এই সপ্তাহের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা পরে দেখবেন, আশা করি পরে নিশ্চয়ই অনেকে দেখবেন ভোরবেলা